সাম্প্রতিক বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সারসংক্ষেপ এটি। দেখুন, এই খবরগুলো আসছে বাংলাদেশ, ইসরায়েল, ফিলিস্তিন আর রাশিয়া, ইউক্রেন থেকে। এগুলো কিন্তু বর্তমান বিশ্বের যে জটিল পরিস্থিতি সেটা বুঝতে বেশ সাহায্য করবে। প্রথমত, বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত বেশ বাড়ছে দেখা যাচ্ছে। যেমন ধরুন, চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা, এটা একটা বড় কওমি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সাথে সুন্নি জনতার একটা সংঘর্ষ হলো। আবার দেশের অন্য জায়গায় মাজারে পীর আউলিয়াদের সমাধিস্থলে হামলা হচ্ছে। সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস বা SHAR নামে একটা মানবাধিকার সংস্থা, তাদের রিপোর্টেও কিন্তু এই অস্থিরতা আর সংখ্যালঘু নির্যাতনের কথাই উঠে এসেছে। দ্বিতীয়ত, ইসরায়েলকে নিয়ে একটা বড় খবর হলো, তারা পশ্চিম তীরকে ফিলিস্তিনিদের জন্য যে জায়গাটা নির্ধারিত, নিজেদের মানচিত্রে পুরোপুরি ঢুকিয়ে ফেলার পরিকল্পনা করছে। এখন সৌদি আরব আর আরব আমিরাত কিন্তু বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছে যে এমনটা হলে আব্রাহাম চুক্তি, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে ঐতিহাসিক চুক্তিটা হয়েছিল সেটা ভেঙে যেতে পারে। এদিকে +972 ম্যাগাজিন আর গার্ডিয়ান জানাচ্ছে, গাজায় ইসরায়েল যাদের আটক করেছে তাদের বেশিরভাগই আসলে সাধারণ মানুষ, যোদ্ধা নয়। ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু। আর সবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট পুতিন একদম কঠোর অবস্থানে। তিনি বলছেন আলোচনা হতে পারে, তবে সেটা হবে রাশিয়ায় আর রাশিয়ার শর্তেই, নাহলে সামরিক পথেই এগোবেন। পশ্চিমা দেশগুলো আবার প্যারিসে বসেছিল, যদিও আমেরিকা ছিল না সেখানে। তারা ভাবছে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়। কিন্তু দেখুন, লক্ষ্যটা একদম ভিন্ন। পুতিন চাইছেন নিজের শর্তে জয়, আর ইউরোপ চাচ্ছে শান্তি। তো বুঝতেই পারছেন, এই ঘটনাগুলো আসলে বিশ্বজুড়ে যে অস্থিরতা, মানবাধিকার সংকট আর সংঘাত চলছে, তারই একটা জটিল চিত্র আমাদের সামনে তুলে ধরছে। আজকে আমরা বেশ কিছু জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে তাতে বাংলাদেশের ভেতরের কিছু ঘটনা, যেমন ধরুন মানবাধিকার পরিস্থিতি, এগুলো যেমন আছে, তেমনি আবার আন্তর্জাতিক ক্ষেত্রে বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্ক কেমন বদলাচ্ছে, যেমন ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, সেটাও দেখব অবশ্যই। আর ইসরায়েল, ফিলিস্তিন বা রাশিয়া, ইউক্রেন, এই যে সংঘাতগুলো চলছে সেগুলোর আপডেট তো থাকছেই। ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলোর গভীরে যেতে, ঘটনাগুলো কি, কেন ঘটছে, আর বিভিন্ন দিক থেকে এর বিশ্লেষণটা কেমন হতে পারে। একদম। লক্ষ্য থাকবে জটিল তথ্যগুলোকে সহজ করে মূল নির্যাসটা তুলে আনা, যাতে একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আর কি। চলুন তাহলে বাংলাদেশ দিয়ে শুরু করা যাক। এই যে সম্প্রতি চট্টগ্রামে একটা বড় গন্ডগোল হয়ে গেল হাটহাজারী মাদ্রাসা আর সুন্নি জনতার মধ্যে। হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীর জুলুস নিয়ে খবর দেখলাম ৮০ জনের বেশি আহত হয়েছে, গাড়ি ভাঙচুর। পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। ১৪৪ ধারাও নাকি জারি করতে হয়েছে। হ্যাঁ, হাটহাজারী সদর এলাকায়। আসলে আপাত কারণ বলা হচ্ছে, ফেসবুকে একটা পোস্ট হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে অবমাননাকর কিছু লেখা হয়েছিল। মাদ্রাসা ছাত্ররা এটাই বলছে। তবে অন্য পক্ষের ভাষ্য আবার একটু অন্যরকম। দুপক্ষই বলছে যে উস্কানি ছিল। আচ্ছা, তার শুধু একটা ফেসবুক পোস্ট, নাকি এর পেছনে আরও কিছু আছে? আমারও তাই মনে হয়। উত্তেজনাটা হয়তো আগে থেকেই ছিল ভেতরে ভেতরে। পোস্টটা একটা অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছে। পোস্টকারীকে অ্যারেস্ট করা হয়েছে। আর ঘটনাটা ঠিক কেন ঘটল, কার দায় কতটা, সেটা বের করার চেষ্টা চলছে। এই যে আপনি বললেন উত্তেজনা আগে থেকেই ছিল, সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে, তাই না? চট্টগ্রামে কওমি মাদ্রাসা আর মাজারপন্থী বা আহলে সুন্নাত যারা, তাদের মধ্যে তো একটা বিশ্বাসের জায়গায় কিছু পার্থক্য আছে। ঠিক বলেছেন। এটাকে বলে আকীদাগত মতপার্থক্য। এটা বেশ পুরনো। যেমন ধরুন, এই যে ঈদে মিলাদুন্নবী পালন করা, নবী মোহাম্মদের জন্মদিন, একদল খুব জাঁকজমক করে পালন করে, আরেক দল মনে করে এটা পরে ধর্মে যোগ হয়েছে, বিদাত। আচ্ছা। এই নিয়ে তাদের মধ্যে একটা দূরত্ব আছে। যদিও এবারের আয়োজকরাও বলেছেন যে মতের অমিল থাকতেই পারে, কিন্তু মারামারি, সহিংসতা তো ঠিক না। একদমই না। কিন্তু দেখুন, এই ঘটনার পরপরই আবার রাজবাড়ী আর রাজশাহীতেও মাজার নিয়ে গোলমাল হলো। হ্যাঁ, রাজবাড়ির গোয়ালন্দের ঘটনাটা তো সাংঘাতিক। নুরাল পাগলার মাজারে নাকি তৌহিদি জনতা পরিচয় হামলা। শুধু হামলা না, যা শুনলাম লুটপাট, আগুন, এমনকি কবর থেকে লাশ তুলে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর।
শোনা যাচ্ছে এই ঘটনার পেছনেও নাকি পুরনো ঝামেলা ছিল, বিশেষ করে মাজারের কবরটা নাকি বেশ উঁচু ছিল, সেটা নিয়ে আপত্তি ছিল অনেকের। প্রশাসন কি কিছু করেনি? চেষ্টা নাকি করেছিল, মানে মধ্যস্থতার চেষ্টা, কিন্তু সেটা সফল হয়নি। আর একটা কমিটি, উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি, তারা নাকি মাজারের বিরুদ্ধে কর্মসূচিও দিয়েছিল, বলছিল ওখানে অনৈতিক কাজ হয়। আর রাজশাহীর পবাতেও আরেকটা মাজারে হামলা, যদিও ওখানে পুলিশ ছিল আগে থেকেই। এই ঘটনাগুলো কি একটার সাথে আরেকটার কোনো যোগসূত্র আছে নাকি বিচ্ছিন্ন? এটাই তো প্রশ্ন। এগুলো কি শুধুই স্থানীয় গোলমাল নাকি কোনো বড় সমস্যার লক্ষণ? এই প্রসঙ্গেই সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস মানে SAHR এর একটা রিপোর্ট দেখতে হবে। হ্যাঁ, SAHR রিপোর্ট কি বলছে সেটা? রিপোর্টটা বলছে বাংলাদেশ এখন একটা বেশ জটিল মানবাধিকার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে গত জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর থেকে অবস্থাটা আরও খারাপ হয়েছে। কি রকম সংকট? দেখুন, গ্রামে শহরে দুই জায়গাতেই একটা অস্থিরতা বেড়েছে। রিপোর্টে বলা হচ্ছে লোকজন নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে, মারধর করছে, প্রতিহিংসামূলক হামলা, বাড়িঘরে আগুন দেওয়া, অন্যের সম্পত্তি দখল, এসব ঘটনা ঘটছে। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। হ্যাঁ, এবং রিপোর্টে এটাও বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনী ঠিকমতো ব্যবস্থা নিতে পারছে না বা নিচ্ছে না, ফলে মানুষের মনে একটা ভয়, একটা অনিশ্চয়তা কাজ করছে। বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, ফৌজদারি মামলা নিয়ে জটিলতা, যেমন সহজে জামিন না পাওয়া, বিচার শেষ হতে অনেক দেরি হওয়া, আবার আইন প্রয়োগে নাকি বৈষম্য হচ্ছে। সব মিলিয়ে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। তাহলে রাজবাড়ির ঘটনাটা, যেখানে পুলিশের সামনেই হামলা হলো, সেটা কি এই আস্থাহীনতা বা মানে এক ধরনের বিচারহীনতার প্রতিফলন? হ্যাঁ, হওয়ার সম্ভাবনাই বেশি। যখন মানুষ দেখে যে আইন ঠিকমতো কাজ করছে না বা করলেও সবার জন্য সমানভাবে না, তখন তো এই ধরনের ঘটনা বাড়বেই। SAHR রিপোর্ট আরও বলছে কিছু দমনমূলক আইনের কারণে আর সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় মানুষ খোলাখুলি মত প্রকাশ করতেও ভয় পাচ্ছে। আর সংখ্যালঘু বা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অবস্থা? তাদের অবস্থাও ভালো না। রিপোর্টে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, পাহাড়ের মানুষজন, এমনকি লিঙ্গ বৈচিত্র্যময় যারা, তাদের উপর হামলা, উপাসনালয় ভাঙচুর, জমি দখলের মতো ঘটনার কথা বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনও বাড়ছে। খুবই উদ্বেগজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, যেমন ধরুন মানবাধিকার কমিশন, রিপোর্ট অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে, মানে অভিযোগ ঠিকমতো নিচ্ছে না বা নিলেও তার সমাধান করতে পারছে না। এতে তো দেশের মানুষের ক্ষতি হচ্ছেই, আন্তর্জাতিকভাবেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিশ্চয়ই। অবশ্যই। তাই SAHR কিছু সুপারিশ করেছে, যেমন সংবিধানের সংস্কার আনা, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা, পুলিশ বা অন্যান্য বাহিনীর স্বচ্ছতা আর জবাবদেহি নিশ্চিত করা, আর অবশ্যই সংখ্যালঘু সহ সব প্রান্তিক মানুষের নিরাপত্তা দেওয়া। তাহলে বোঝা যাচ্ছে এই যে চট্টগ্রামের ঘটনা বা রাজবাড়ির ঘটনা, এগুলোকে শুধু স্থানীয় ধর্মীয় গোলমাল হিসেবে দেখলে চলবে না। এগুলো আসলে দেশের সার্বিক পরিস্থিতি, আইনের শাসন, মানবাধিকার, এগুলোর সাথেই যুক্ত। একদম, যেন একে অপরের সাথে জড়িয়ে আছে। স্থানীয় সমস্যাগুলো আসলে জাতীয় পর্যায়ের বড় কোনো দুর্বলতা বা সংকটকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার একটু আন্তর্জাতিক অঙ্গনে যাই। ভারত আর আমেরিকার সম্পর্কটা কেমন যেন লাগছে। ভারত তো রাশিয়া থেকে তেল কিনছেই। হ্যাঁ, আর সেটার জেরে ট্রাম্প প্রশাসন প্রায় 50% শুল্ক বসিয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার বলছেন মোদির সাথে তার নাকি দারুণ বন্ধুত্ব, বিশেষ সম্পর্ক। এটা কেমন কথা? এটাই তো এখনকার আন্তর্জাতিক রাজনীতির খেলা। মানে একদিকে ব্যক্তিগত বন্ধুত্বের কথা বলা হচ্ছে, আবার দেশের স্বার্থে ঠিকই অর্থনৈতিক চাপ দেয়া হচ্ছে। ট্রাম্প তো মোদির প্রশংসাও করছেন, আবার তেল কেনার জন্য ভারতের উপর বেজায় খাপ্পা হয়ে শুল্কও বসাচ্ছেন। একটু যেন দ্বিচারিতা, তাই না? তা তো বটেই। ভারতের দিক থেকে কি বলছে মোদি সরকার? প্রধানমন্ত্রী মোদিও কিন্তু ট্রাম্পের প্রশংসার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন দুই দেশের মধ্যে যে ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্ব আছে সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। তার মানে শুল্ক বসালেও সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছে ভারত। হ্যাঁ, বৃহত্তর স্বার্থে আর কি। তবে শোনা যায় ট্রাম্প যে আগে ভারত পাকিস্তান বিষয়ে মধ্যস্থতা করতে চেয়েছিলেন বা কাশ্মীর নিয়ে, ভারত তো সেটা মানেনি। ও হ্যাঁ, মনে পড়েছে। সেটা নিয়েও নাকি ট্রাম্প একটু ক্ষুণ্ণ ছিলেন।
আর এর মধ্যে মোদি আবার সম্প্রতি চীন ঘুরে এলেন, সেটাও এই সম্পর্কের সমীকরণের নতুন কোনো প্রভাব ফেলবে কিনা কে জানে। তার মানে ব্যক্তিগত সম্পর্ক, ভূরাজনীতি, অর্থনীতি সব মিলিয়ে বেশ জটিল একটা অবস্থা। সাধারণত বড় শক্তিগুলোর সম্পর্কে এমনই হয়। আচ্ছা, আরেকদিকে দেখুন, ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার তৎপরতাও কিন্তু খুব বেড়েছে। হ্যাঁ, কি হয়েছে ওখানে? ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে আসা একটা নৌকা ডুবিয়ে দিয়েছে। বলছে মাদক বিরোধী অভিযান। নৌকায় নাকি 11 জন মাদক সন্ত্রাসী আর মাদক ছিল। আচ্ছা। আর একই সাথে পুয়ের্তো রিকোতে 10টা F-35 যুদ্ধবিমান পাঠিয়েছে। এটা কি আসলেই শুধু মাদক ঠেকানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যেমন লাতিন আমেরিকায় প্রভাব বাড়ানো বা ভেনেজুয়েলার মাদুরোকে চাপে ফেলা? প্রশ্নটা উঠছে কারণ আমেরিকা ওখানে বিরাট নৌবহর পাঠিয়েছে। ডিস্ট্রয়ার, নিউক্লিয়ার সাবমেরিন, গোয়েন্দা বিমান, প্রায় 4,500 সেনা। বলেন কি, এত বড় আয়োজন? হ্যাঁ, 65 সালের পর নাকি ক্যারিবীয় অঞ্চলে এটাই আমেরিকার সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মাদক বিরোধী অভিযানের চেয়ে এটা অনেক বড় ব্যাপার। আর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কোকেন পাচারের আসল রুট কিন্তু ক্যারিবীয় অঞ্চল নয়, প্রশান্ত মহাসাগর। তাহলে আসল কারণ কি হতে পারে? এখানেও আমেরিকার নীতিতে একটু ধোঁয়াশা আছে। একদিকে এই সামরিক চাপ দিচ্ছে, আবার অন্যদিকে ভেনেজুয়েলার সাথেই কিন্তু অভিবাসন বা বন্দি বিনিময় নিয়ে চুক্তিও করছে। এমনকি আমেরিকান কোম্পানির শেভরন তো ওখানে তেল তোলার অনুমতিও পেয়েছে। তার মানে বিশ্লেষকরা ভাবছেন আমেরিকা হয়তো সরাসরি যুদ্ধে না গিয়ে চাপ আর দর কষাকষি দুটো একসাথে চালাচ্ছে। সরাসরি হস্তক্ষেপের ঝুঁকি হয়তো পাড়াও নিতে চাইছে না। আচ্ছা, আন্তর্জাতিক খবরাখবর নিয়েও তো একটা মজার ঘটনা ঘটল সেদিন। রয়টার্স নাকি পুতিন আর শি জিনপিংয়ের একটা কথোপকথন নিয়ে রিপোর্ট করে, আবার তুলেও নিয়েছে। হ্যাঁ, বেশ আলোড়ন ফেলেছিল খবরটা। অঙ্গ প্রতিস্থাপন করে 150 বছর বাঁচার ইচ্ছা, এরকম কিছু একটা নিয়ে কথা বলছিলেন নাকি তারা। তাই নাকি? তো তুলে নিল কেন? রয়টার্স বলছে যে ভিডিও ফুটেজটা তারা ব্যবহার করেছিল সেটা ছিল চীনের সরকারি মিডিয়া সিসিটিভির। সিসিটিভি নাকি পরে ফুটেজ ব্যবহারের আইনি অনুমতি তুলে নেয়। ও, আর বলা হয়েছে রয়টার্স নাকি ফুটেজটা ভুলভাবে দেখিয়েছে, যদিও ঠিক কোথায় ভুল সেটা বলেনি। রয়টার্স অবশ্য দাবি করছে তাদের রিপোর্ট ঠিকই ছিল, কিন্তু আইনি কারণে সরাতে বাধ্য হয়েছে। এই ঘটনাটা কিন্তু আবার দেখিয়ে দিল বড় দেশগুলো চাইলে তথ্যের প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অবশ্যই, তথ্য তো শুধু সংবাদ নয়, ক্ষমতার রাজনীতিরও একটা অংশ। কে কি জানবে, কিভাবে জানবে, সেটা নিয়ন্ত্রণের চেষ্টা তো থাকেই। চলুন এবার বিশ্বের দুটো বড় সংঘাতের দিকে তাকাই। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন। খবর আসছে ইসরায়েল নাকি পশ্চিম তীরকে পুরোপুরি নিজেদের অংশ করে নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। হ্যাঁ, এবং এই খবরে আরব দেশগুলো, বিশেষ করে যারা সম্প্রতি ইসরায়েলের সাথে ভাব করেছিল, তারও প্রচণ্ড ক্ষেপেছে। যেমন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তো খুবই কড়া ভাষায় বলেছেন এটা হলে সম্পর্ক স্বাভাবিক করার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আব্রাহাম চুক্তি থেকে দেশগুলো বেরিয়েও আসতে পারে। তিনি এটাকে চূড়ান্ত রেড ফ্ল্যাগ বলেছেন, মানে চরম বিপদ সংকেত। একদম। সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, বলেছে এতে আব্রাহাম চুক্তির মূল কথাই নষ্ট হবে, আর দ্বিরাষ্ট্র সমাধান মানে ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন, সেই সম্ভাবনাও শেষ হয়ে যাবে। মনে রাখা দরকার 2020 সালে আব্রাহাম চুক্তি যখন হয় তখন তো শর্তই ছিল যে ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা থামাবে। হ্যাঁ, যদিও নেতানিয়াহু পরিকল্পনাটা বাতিল করেননি, টেবিলেই রেখেছিলেন। আর জাতিসংঘ তো বরাবরই বলছে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি অবৈধ। এই রাজনৈতিক টানাপোড়ানের পাশাপাশি গাজার ভেতরের অবস্থা, বন্দীদের নিয়ে একটা রিপোর্ট এসছে না? হ্যাঁ, খুব উদ্বেগজনক রিপোর্ট। ইসরায়েলের +972 ম্যাগাজিন, লোকাল কল আর ব্রিটেনের দ্য গার্ডিয়ান একসাথে একটা অনুসন্ধান করেছে। তারা বলছে গাজায় যে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে তাদের খুব কমজনই আসলে যোদ্ধা। তাই এমনকি ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরের রিপোর্টও নাকি বলছে আটক ব্যক্তিদের মাত্র 1/4 যোদ্ধা হতে পারে। রিপোর্টে কি কোনো নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে? হ্যাঁ, এবং সেগুলো শুনলে খুব খারাপ লাগে। যেমন 82 বছরের একজন বৃদ্ধা যার অ্যালজাইমার্স আছে, তাকেও নাকি আটক করে রেখেছে। একজন বিধবা মহিলা ছাড়া পাওয়ার পর দেখেছেন তার বাচ্চারা রাস্তায় ভিক্ষে করছে। বলেন কি? ইসরায়েল নাকি 47,000-এরও বেশি ফিলিস্তিনির একটা তালিকা করেছে যাদের তারা জঙ্গি বলে দাবি করে। কিন্তু মে মাস পর্যন্ত আটক প্রায় 6,000 জনের মধ্যে মাত্র 1,500 জনের নাম নাকি ওই তালিকায় আছে। তাহলে বাকিদের কেন আটকে রাখা হয়েছে?
7ই অক্টোবরের হামলার সাথে জড়িত সন্দেহে যাদের ধরা হয়েছে। রিপোর্ট বলছে প্রায় ৩০০ জনকে ধরা হয়েছে ওই অভিযোগে, কিন্তু তাদের নাকি বেআইনি যোদ্ধা বা সাধারণ অপরাধী হিসাবে দেখানো হচ্ছে। ফর্মাল কেস নাকি এখনো হয়নি, এমনকি সাংবাদিক বা সাধারণ মানুষকেও নাকি সন্ত্রাসী বলে লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর আগেও তো এরকম খবর এসেছিল। হ্যাঁ, আগে একটা ফাঁস হওয়া তথ্যে দেখা গিয়েছিল ইসরায়েল যে ৯,০০০ হামাস যোদ্ধা মারার দাবি করেছিল তার ৮৩% নাকি আসলে সাধারণ মানুষ ছিল। আটক কেন্দ্রগুলোর ভেতরের অবস্থা কেমন? কুখ্যাত এজদে তেইমান আটক কেন্দ্রের কথা বলা হয়েছে রিপোর্টে। সেখানে নাকি খুব বয়স্ক আর গুরুতর আহতদের রাখা হয়েছে, যেমন ৭৫ বছরের একজন মানুষ যার পায়ে মারাত্মক ইনফেকশন, তাকেও নাকি ওখানেই রাখা হয়েছে। খুব খারাপ অবস্থা। এই রিপোর্টগুলো তো যুদ্ধের ভয়ঙ্কর মানবিক দিকটা আর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগগুলোর সামনে আনছে। অবশ্যই। বন্দীদের সাথে কী রকম ব্যবহার করা হচ্ছে, কেন তাদের আটকানো হচ্ছে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, এই সব নিয়ে মারাত্মক প্রশ্ন উঠছে। এবার একটু রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আসি। পুতিন কি বলছেন এখন? পুতিন সম্প্রতি বলেছেন তিনি জেলেন্সকির সাথে কথা বলতে রাজি, একেবারে নাকচ করছেন না, তবে শর্ত দিয়েছেন বৈঠক হতে হবে রাশিয়াতে। ও, আর কোনো হুমকি ধামকি? হ্যাঁ, পশ্চিমকে আবার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন ইউক্রেনে যদি সেনা পাঠায় তাহলে সেই সেনাদের বৈধ টার্গেট হিসেবে দেখা হবে, আর রাশিয়া নাকি সামরিক পথেই তার লক্ষ্য পূরণ করবে। পুতিনের কথায় বেশ একটা আত্মবিশ্বাসের সুর, তাই না? কারণ কি হতে পারে? কয়েকটা কারণ হতে পারে। ১, ক্রেমলিন হয়তো ভাবছে যুদ্ধের ময়দানে তাদের অবস্থা এখন ভালো। ২, কূটনৈতিকভাবেও তারা নিজেদের শক্তিশালী দেখাতে চাইছে। যেমন পুতিন এই সেদিন চীন ঘুরে এলেন, অন্য বন্ধুদের সাথেও যোগাযোগ রাখছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প নাকি তাকে আলাস্কায় মিটিংয়ের দাওয়াতও দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, তো মস্কো হয়তো ভাবছে পশ্চিমারা যে তাদের একঘরে করার চেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে। আর ট্রাম্প ক্ষমতায় থাকতে তো অনেক হুমকি দিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। সেটাও হয়তো তাদের সাহস বাড়িয়েছে। পুতিন হয়তো ভাবছেন বিশ্ব ব্যবস্থাটা এখন রাশিয়ার দিকেই ঝুঁকছে। কিন্তু ইউক্রেন বা পশ্চিমারা তো অন্যরকম ভাবছে। ঠিক তাই। তাদের লক্ষ্য তো যুদ্ধটা তাড়াতাড়ি শেষ করা, কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করা, আর যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করা যাতে রাশিয়া আবার হামলা করার সাহস না পায়। এই নিয়েই তো প্যারিসে একটা বৈঠক হলো। হ্যাঁ, কোয়ালিশন অফ উইলিং বা ইচ্ছুক দেশগুলোর জোট। যদিও আমেরিকা শুরুতে সরাসরি ছিল না। তাহলে তো দেখা যাচ্ছে দুই পক্ষের লক্ষ্য পুরো উল্টো দিকে। একজন চাইছে নিজের শর্তে জিততে, আরেকজন চাইছে নিজেদের বাঁচাতে আর নিরাপদ থাকতে। এই অবস্থায় শান্তি আসবে কিভাবে? সেটাই তো কথা। এই মুহূর্তে খুবই কঠিন মনে হচ্ছে। দুই পক্ষের চাওয়া পাওয়া এতটাই আলাদা যে কোনো সমাধানে আসা প্রায় অসম্ভব। যুদ্ধটা মনে হচ্ছে আরও চলবে, আর মানুষের দুর্ভোগও বাড়বে। আজকের এই পুরো আলোচনা থেকে কয়েকটা জিনিস বেশ পরিষ্কার হলো। এই যে আমরা স্থানীয় পর্যায়ে মারামারি সংঘাত দেখি, এগুলো আসলে প্রায়শই সমাজের ভেতরের বড় কোনো বিভেদ বা রাজনৈতিক অস্থিরতা বা আইনের শাসনের অভাবেরই একটা প্রতিচ্ছবি। একদম। আর আন্তর্জাতিক সম্পর্কগুলোও দেখুন, স্থির বলে কিচ্ছু নেই। শক্তি, অর্থনীতি, দেশের স্বার্থ, আদর্শ, এই সব কিছুর টানাপোড়েনে সমীকরণ সবসময় বদলাচ্ছে। হ্যাঁ, সেখানে ব্যক্তিগত বন্ধুত্ব যেমন আছে, তেমনি আবার কঠিন নীতিগত সংঘাতও আছে। এমনকি খবর বা তথ্য নিয়ন্ত্রণ করাও এই খেলারই অংশ। আর এই যে বড় যুদ্ধগুলো চলছে, ইসরায়েল ফিলিস্তিন বা রাশিয়া ইউক্রেন, এগুলো তো শুধু ম্যাপ বদলাচ্ছে না, মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনছে। ঠিক। আর এই পরিস্থিতিতে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বোঝাও খুব মুশকিল হয়ে যায়। যা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। যখন আদর্শের লড়াই এত তীব্র, যখন পরদেশগুলোর স্বার্থ একে অপরের বিরুদ্ধে যায়, আর যখন সত্যিটা প্রচারণার ধোঁয়ায় ঢেকে যায়, তখন কি আসলে সংঘাত থামানো সম্ভব? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কি সম্ভব? এটাই ভাবনার বিষয়। এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর পথটা কি, এটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরও ভাবতে হবে।